বর্তমান বাস্তবতায় যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা। বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় ঘর হস্তান্তর। ফেসবুক ইউটিউবে উস্কানি দিয়ে সম্প্রীতি নষ্ট করছে একটি গোষ্ঠী। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, হাসিনার এমন বক্তব্যের প্রমাণ। ট্রাইব্যুনালে বিচারে বাধার অভিযোগে আদালত অবমাননার আবেদন। নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণের অপচেষ্টা চলছে। নারী সংস্কারের সুপারিশ নিয়ে উলামা মাশায়েখদের সেমিনার, কমিশন বাতিলের দাবি। এবং গাবতলী পশুর হাট ইজারায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। শিকার ডিএনসিসি প্রশাসকের, বাতিল করে তদন্ত কমিটি গঠন। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবার শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, যুদ্ধ কাম্য নয়, তবে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। এর আগে কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় উপভোগ করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে। বাংলার আকাশে শত্রুপক্ষ রুখে দিতে এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনীর একদল চৌকস সদস্য। এ সময় আকাশে হেলিকপ্টারের সতর্ক প্রদক্ষিণ। একে একে নেমে এলো বাংলার দামাল ছেলেরা। যে কোনো উপায়ে শত্রুমুক্ত করতে তাদের প্রাণান্তকর চেষ্টা। এক পর্যায়ে পরিবহন বিমানের আগমন। এদিকে আকাশ নিরাপদ রাখতে একে একে ছুটে যায় যুদ্ধ বিমান। নানান কসরত দেখিয়ে রং ছড়িয়ে দেয় বিজয়ের বার্তা। এটি বাংলাদেশ বিমান বাহিনীর মহড়া আকাশ বিজয়ের একটি ছায়াযুদ্ধ, যেখানে অংশ নেয় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান, পরিবহন বিমান, আনম্যান এরিয়াল ভেহিকেল, রাডার সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নানা সরঞ্জাম। মহড়ায় বিমান বাহিনী 2 ভাগে বিভক্ত হয়ে তাদের কর্মদক্ষতা, যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতা তুলে ধরে। কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী একে খন্দকার ঘাঁটিতে বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, যুদ্ধ নয়, তিনি শান্তির পক্ষে। তবে ভারত পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ সময় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা, এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি, তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি। এ সময় আধুনিক বিমান বাহিনী গড়ে তোলা হবে বলেও জানান অধ্যাপক ইউনূস। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ বিমান বাহিনী সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি
বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বক্তব্যে নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বরাদ্দের অর্ধেক টাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তেজগাঁওয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে 4 জেলায় ঘর বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা থেকে উপকারভোগীদের চাবি হস্তান্তর করা হয়। প্রতিটি জেলা থেকে একজন করে উপকারভোগী তাদের অনুভূতি প্রকাশ করেন। শামীমুর রহমান শামীর প্রতিবেদন। গত বছরের ভয়াবহ বন্যায় তছনছ হয় ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা। কোথাও কোথাও একতলা পেরিয়ে দোতলায় ছোঁয়ে বানের পানি। নিঃস্ব হয় হাজারো মানুষ। নগদ অর্থ আর ত্রাণ দিয়ে বন্যা দুর্গত সেসব মানুষের পাশে দাঁড়িয়ে নজিরও সৃষ্টি করে দেশবাসী। বন্যা দুর্গত এসব মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বরাদ্দ দেয়া হয় ৫০ কোটি টাকা। জেলা প্রশাসনের সহযোগিতায় পেশা, আয় ও ক্ষয়ক্ষতির ধরন বিবেচনায় করা হয় ক্ষতিগ্রস্তদের তালিকা। দুর্নীতি বন্ধে ঘর নির্মাণের দায়িত্ব দেয়া হয় সেনাবাহিনীকে। বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করা হয়েছে। ফেনীর ১১০টি পরিবার, নোয়াখালীর ৯০, কুমিল্লার ৭০ ও চট্টগ্রামের ৩০ জনকে বুঝিয়ে দেয়া হয় ঘরের চাবি। প্রত্যেকটি ঘরে থাকছে ২টি করে রুম সহ ডাইনিং স্পেস, রান্নাঘর ও বারান্দা। যে ঘর দিছে, এই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অনুরোধ উপকার হয়েছে যে আমার সামনে বিগত ২০-৩০ বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না, আরামসে থাকতে পারবো। ঘর আইসি ইনশাআল্লাহ আমরা সেনাবাহিনীর ঘরে আমি দোয়া করি আর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায়। বুধবার নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি 4 জেলায় এসব ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গুণগত মান বজায় রেখেই বরাদ্দের প্রায় অর্ধেক খরচে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। বলে যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসের বন্যায় দেশের বিভিন্ন জেলায় ১৪,২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় আর ক্ষতিগ্রস্ত হয় ৯,৪২,০০০-এর বেশি মানুষ। শামীমা রহমান শাম্মী, এখন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার শেষ পর্যায়ে। শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এদিকে ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেসবুক, ইউটিউবে উস্কানি দিয়ে একটি গোষ্ঠী সম্প্রীতি বিনষ্ট করছে। বিভেদের রাজনীতি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। লন্ডন ক্লিনিক থেকে ছাড়া পেয়ে ৩ মাস ধরেই ছেলের বাসায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে চলতি মাসের শুরুতে তারেক রহমানের সাথে লন্ডনের পার্কেও ঘুরতে দেখা যায় খালেদা জিয়াকে। পুরোপুরি সুস্থ না হলেও এরই মধ্যে দেশে ফেরার আগ্রহ জানিয়েছেন বেগম খালেদা জিয়া। তারই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে দলটি। ইতোমধ্যে কাতারের বিশেষ এয়ারলাইন্স অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতিও চলছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শীঘ্রই দেশে ফিরবেন বেগম জিয়া। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া যায়, রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে নেওয়া যেতে পারে, বাট এককভাবে এই সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশাতেই আছি।
এদিকে সকালে ঠাকুরগাঁও পৌরসভার কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভেদের রাজনীতি সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করেছে। তাই বিভাজনের বিপক্ষে হিন্দু মুসলিম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্রতি মুহূর্তে মাথা খারাপ করে দিচ্ছে, এমন এমন কথা বলে, এমন এমন লেখে। আরো কিছু কিছু মানুষ আছেন যারা এমন ভাবে উস্কানি দেন যে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। যে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ হচ্ছে বাংলাদেশের জন্ম, তার হচ্ছে বাংলাদেশের নাগরিক, তার পুরো অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে। আপনারা কখনোই নিজেদেরকে ছোট মনে করবেন না, আউটসাইডার মনে করবেন না। আপনারা সবসময় মনে করবেন যে দিস ইজ মাই ল্যান্ড, আমার জন্মভূমি, আমার অধিকার আছে এখানে। এর ভালো মন্দ আপনার ভিন্ন রাজনীতি করার অধিকার আছে, অন্য দল করবেন সে অধিকারও আছে, এটা আপনার অধিকার। আমরা এটাতে বিশ্বাস করি এবং আপনার ওই অধিকারকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত। আর দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক ছাঁটাই কোনো সমাধান নয়, বরং সরকারের উচিত দক্ষ প্রশাসক নিয়োগ দিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান বাঁচানো। বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো, আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন, কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো, সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে। পহেলা মে দুপুর 2টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারমিন পুতুল, এখন, ঢাকা। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, শেখ হাসিনার এমন বক্তব্য আদালতের জন্য হুমকি কি না তার ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 মের মধ্যে এই ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দ্রুত সময়ে শেখ হাসিনার বিচার কাজ শুরু হবে বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশে 227টা মার্ডার কেস, আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। গত বছরের 28 অক্টোবর ভারতে বসে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনে কথা বলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় শেখ হাসিনা বলেন তার বিরুদ্ধে 226টি মামলা হয়েছে, তাই 226 জনকে হত্যার লাইসেন্স পাওয়া গেছে। এছাড়া বিএনপির ঘরবাড়ি ভাঙচুর নিয়েও কথা বলেন তিনি। এই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রায় 5 মাস পর সিআইডির ফরেনসিক প্রতিবেদনে প্রমাণ মিলেছে বক্তব্যটি শেখ হাসিনার। বিষয়টি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানানো হয়। একই সঙ্গে অভিযোগ আনা হয় হুমকি ও বিচার কাজে বাধা দেয়ার। এ বিষয়ে শুনানি করে আগামী 15 মের মধ্যে শেখ হাসিনার কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11-4 ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিকে নারায়ণগঞ্জে আগস্ট জুলাই আন্দোলনে আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে আশুলিয়া থানায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের যিনি খুবই বিখ্যাত একজন বা কুখ্যাত একজন ব্যক্তি শামীম ওসমান এবং তার সহযোগীরা সেখানে গণহত্যা চালিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ করেছিলেন। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যে সব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে। নাম প্রকাশিত হলে তারা পালিয়ে যাওয়ার ভয় আছে। বাকি 8 জন আসামির বিরুদ্ধে তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি, তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া স্বামীর চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি চেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। তার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করার জন্য বলা হয়েছে।
জাহিদ হাসান, এখন, ঢাকা। নারী সংস্কার বিষয়ক কমিশনের সুপারিশ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী, তাই নতুন করে নারী সংস্কার কমিশন গঠনের আহ্বান জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ। রাজধানীর কাকরাইলে এ নিয়ে এক জাতীয় সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করতেই বিতর্কিত প্রস্তাব সামনে নিয়ে আসা হয়েছে। কমিশন বাতিল করা না হলে আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দেন নেতারা। বিস্তারিত জাওয়াত মাহমুদের প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নভেম্বরে গঠন করা হয় 10 সদস্য বিশিষ্ট নারী বিষয়ক সংস্কার কমিশন। গত সপ্তাহে কমিশন সংস্কার প্রস্তাব জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে, কিন্তু কমিশনের বিরুদ্ধে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অবজ্ঞার অভিযোগ তোলে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনগুলো। এটা অন্তত আমরা মেনে নিতে পারি না। এরই ধারাবাহিকতায় নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম ফোবিয়া নিয়ে করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ। সেমিনারে যোগ দিয়ে বক্তারা বলেন, আধুনিকতা ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে, তাই দ্রুত কমিশন বাতিল করে এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। নারীর অবমাননা করেছেন, নারীদের সম্মান নষ্ট করেছেন। আপনাদের বিবেকের কাছে একদিন এই প্রস্তাবের জন্য আপনাদেরকে বিবেকের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অন্য 10টি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি। তার অর্থ এটা গোটা একটা প্রি প্ল্যান, একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। যারা নাকি এই দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দায় সুযোগ তালাশ করতেছে। ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হীনচক্র, নীল নকশা তৈরি করতে পারে। সেমিনারে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ঘোরাতেই বিতর্কিত প্রস্তাব দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। দ্রুত কমিশন বাতিল করা না হলে আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তিনি। নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। নারী বিষয়ক সংস্কার কমিশন নতুন করে গঠন ও কমিশনে দেশীয় চিন্তায় বিশ্বাসী নারীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি কুরআন, সুন্নাহ, সাংবিধানিক ও সামাজিক বাস্তবতায় যেন নারী সংস্কার কমিশনের ভিত্তি হয়, সেই আহ্বানও জানানো হয় সেমিনারে। সকল ইসলামী শক্তি। জাওয়াত মাহমুদ, এখন, ঢাকা। গাবতলী পশুর হাটের ইজারা দেওয়ার প্রক্রিয়ায় অসঙ্গতির তথ্য উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। বিষয়টি সুষ্ঠু সমাধান চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান শেষে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, ইজারা প্রক্রিয়ায় যাচাই কমিটির অনিয়মের তথ্য পাওয়া গেছে। এ সময় ডিএনসিসির প্রশাসক অসঙ্গতির কথা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা জানান। এ সময় তিনি আরও বলেন, প্রক্রিয়াগত ত্রুটির কারণে ইজারা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিজস্ব উদ্যোগে হাসিল আদায় করবে। কিছু দেখা যায় বা প্রতিবেদনে হয়তো বা কিছুটা অসঙ্গতি ছিল, ওই অসঙ্গতির প্রেক্ষিতে প্রশাসক মহোদয় সেটাকে স্থগিত করে দিয়ে অ্যাজ ইউজুয়াল যে কাজ চলমান, সেটা কাজ চলমান রাখে। চাই দুদক একটি স্বচ্ছ তদন্ত করুক, স্বচ্ছ তদন্ত করে এখানে যে ভুলগুলো হয়েছে সেই ভুল সাথে যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা হোক, এবং এই ধরনের ভুল যেন ভবিষ্যতে আর না হয় সেদিকে সকলের সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আতাউর রহমান খান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময়কে জামিন আদেশ দেন। গত বছর 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে আদালত চিন্ময় দাসের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 31 অক্টোবর নগরের চাঁদগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসকে ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়। চলতি বছরের জানুয়ারিতে
চট্টগ্রাম মহানগর দায়রা জজ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়। এর আগে চিন্ময় দাসকে কোনো জামিন দেয়া হবে না মর্মে রুল জারি করে হাইকোর্ট। 5 মাস পরে জামিন পেলেন আলোচিত ওই বিতর্কিত বহিষ্কৃত ইসকন নেতা। রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে এজন্য ভোটার তালিকা হালনাগাদে কক্সবাজারের 56টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে যাদের 2টি ভোটার আইডি কার্ড রয়েছে যাচাই বাছাই শেষে দ্বিতীয়টি বাতিল করা হবে। সকালে নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেস থেকে রোহিঙ্গাদের শনাক্ত করে বাদ দেওয়া সংক্রান্ত বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। এ সময় তিনি জানান, ভোটার তালিকা নিয়ে দেশব্যাপী নিয়মিত হালনাগাদ কার্যক্রম করছে ইসি। এতে কেউ ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকলেও তাদের বাদ দিচ্ছে কমিশন। এছাড়াও জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়ায় নাগরিকের ভুল বা অবৈধ তথ্য না থাকলে তা সহজীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানান, টেকনিক্যাল ত্রুটির কারণে কেউ একাধিক এনআইডি পেয়ে থাকলে তাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে সমাধান করছে কমিশন। এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ইশরাকের গ্যাজেটের বিষয়ে 10 দিনের মধ্যে নিষ্পত্তি করতে আদালতের নির্দেশনা থেকে ইসি বিজ্ঞপ্তি দেয় বলেও জানান তিনি। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে 56টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। তো এমত অবস্থায় আমরা এই রিপ্লাইটা রেডি রাখবো, যদি এটা কজ লিস্টের সামনে আসে আমরা সেইভাবে রিপ্লাই দিব। রাজধানীতে ৩,৩৮২টি নকশা বহির্ভূত ভবন ইতিমধ্যে চিহ্নিত করেছে দুদক। এর মধ্যে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে গড়ে ওঠা হাউজিং পুরোটা অবৈধ, রাজুকের পরিকল্পনার বাইরে। সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজুক। বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে নির্মাণাধীন বেশ কয়েকটি ভবন। আর যেসব ভবনে মানুষ বসবাস শুরু করেছে, কিভাবে সেগুলোকে আইনের আওতায় আনা যায় তা নিয়ে রাজুক ইতিমধ্যে কমিটি গঠন করে নীতিমালার কাজ করছে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট ফরহাদ বিন নূরের প্রতিবেদন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্মাণাধীন ভবনের মালিকের বাকবিতণ্ডা। মালিকের অভিযোগ, কেন আগে নোটিশ দেওয়া হয়নি, আর ম্যাজিস্ট্রেট বলছে অবৈধ হাউজিং এ কেন জেনে শুনে বিনিয়োগ। মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে বুধবার দুপুরের দৃশ্য এটি। রাজুকের নকশা বহির্ভূত এবং অননুমোদিত নির্মাণাধীন ভবন যখন বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে তখন উপস্থিত হন কয়েকজন ভবন মালিক। তাদের অভিযোগ, শুরুতেই নিষেধ করলে তাদের গুনতে হতো না আর্থিক ক্ষতি। দোষ চাপান খোদ রাজুকের উপর। আজকে এখানে রাজুক তারা বলতেছে মোবাইল কোর্ট চালাচ্ছে বা চালাচ্ছে, কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মতো স্বল্প আয়ের মানুষগুলো। ওনারা মাঝে মাঝে আসে গুরুত্ব করে ভাঙা দিয়া জায়গা, কোনো নোটিশ নেই মোটিশ নেই, কিছু নেই। প্রতি বছর একবার করে আসবে এবং ভেঙে যাবে। এটা কোনো স্থায়ী সমাধান না। আমরা সমাধান চাই, যে সমাধানটা হবে নিরাপদ। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বলেন, রাজুকের অনুমোদন না নিয়েই ইচ্ছে মতো তৈরি হচ্ছে এসব ভবন। কয়েকবার রাজুকের পক্ষ থেকে কাজ বন্ধের নির্দেশ দিলেও তা মানা হয়নি। তারা কোনো প্রকার প্ল্যান অনুমোদন না করে ভবনগুলো করছে। আর এটি করতে যেটা হয়েছে, যেখানে হয়তো 5 তলা 6 তলা করার কথা, তারা তাদের ইচ্ছা মতো কোনো কোনো ক্ষেত্রে 8 তলা 10 তলা পর্যন্ত করে ফেলেছে। রাস্তার জায়গা তারা ক্যান্টিলিভার বা বারান্দার অংশ বেরিয়ে রাস্তার জায়গা তারা অকুপাই করেছে। এবং আমরা দেখছি যত্রতত্র তারা নির্মাণ কাজের মালামাল রেখে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করছে। এরকম অনেকগুলো অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে অনেক বহুতল ভবন। প্রথমে নির্মাণাধীন ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। এরপর ভবনের বর্ধিত অংশ বুলডোজার দিয়ে ভাঙা হয়। ম্যাজিস্ট্রেট আরও বলেন, নকশা না মেনে তৈরি হওয়া যেসব ভবনে ইতোমধ্যে বসবাস শুরু হয়েছে সেগুলোও রাজুকের অভিযান থেকে ছাড় পাবে না। কিভাবে দোষীদের আইনের আওতায় আনা যায় তা নিয়ে ইতোমধ্যেই কমিটি গঠন করে নীতিমালা তৈরির কাজ চলছে। যে সকল ভবন ইতোমধ্যে নির্মিত হয়ে গেছে এবং ফ্যামিলি বসবাস শুরু করেছে বা ইউটিলিটি সার্ভিসগুলো পেয়ে গেছে, সেগুলো আমরা এখনই না ভেঙে তাদের বিষয়ে আমরা একটা নীতিমালা তৈরির কাজ করছি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কর অবকাশ সুবিধা চাওয়ার প্রবণতা থেকে ব্যবসায়ী ও জনগণকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে রাজধানী একটি হোটেলে আসন্ন বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশবাসীর জীবনমাত্রার মান উন্নয়নে কাজ করছে সরকার, তবে পুরো সুফল পেতে ধৈর্য ধরার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, বিশ্বব্যাংক ও IMF এর সহায়তা শুধু সরকারি খাতে নয়, বেসরকারি খাতের উন্নয়নে কাজে লাগানো হবে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি দিন দিন আরও ভালো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশন। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। ইনসেন্টিভ মানে রেয়াত দিলে নেগেটিভ, মানে আমার এক্সপেন্ডার আরেকটা দিক হলো এক্সপেন্ডিচার। রেয়াত দেওয়া মানে তো ওই আয়টা আমরা পাবো না, যদি চিন্তা ভাবনা করতে। এখন যদি বলেন যে সব রেয়াত দিয়ে দেন, সব কিছু ছেড়ে দেবেন, ট্যাক্স তো আপনার দিতে হবে, রাজস্ব দিতে হবে। হজযাত্রার দ্বিতীয় দিনে আজ 13 ফ্লাইটে সৌদি আরবে যাচ্ছেন প্রায় 5,500 মুসল্লি, যদিও এখনও ভিসা হয়নি 19,500 মুসল্লির। এদিকে ভিসা জটিলতায় 2-1 ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে বিমানবন্দর ছাড়ছেন হজযাত্রীরা। বিস্তারিত প্রতিবেদনে। দুপুর 2:05 বিমান বাংলাদেশের ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা করার কথা ছিল এই দম্পতির। তবে স্বামীর ভিসা না হওয়ায় পবিত্র যাত্রায় বিরতি টানলেন স্ত্রীও। মহান আল্লাহর ঘরে কবে কখন কোন ফ্লাইটে যেতে পারবেন সেই অনিশ্চয়তাই হতাশ দুজনেই। রাত 1:30টার দিকে আমাকে ফোন করে আমার ভিসা কনফার্ম হয়েছে, কিন্তু আমার হাজব্যান্ডের ভিসা এখন পর্যন্ত হয়নি, যার দরুন আমাদের মনে হয় আজকে পোস্টপোন করতে হচ্ছে, আমরা হয়তো যেতেই পারছি না। ডাইরেক্টর সাহেবের সাথে এখানে কথা বললাম, উনি খুব হেল্পফুল। পরে বললো যে ঠিক আছে, তাহলে আপনার যেহেতু হয়নি, আপনার ওয়াইফ সহ আপনি ড্রপ করে দেন। পরবর্তীতে বিমান অফিসে এদের সাথে যোগাযোগ করে আপাতত হচ্ছে না। এখন পর্যন্ত মোট যাত্রীর 77 ভাগের ভিসা সম্পন্ন হলেও এখনও বাকি রয়ে গেছে 19,500-এর বেশি হজযাত্রীর ভিসা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সৌদি আরবের হজ মন্ত্রণালয় ভিসা কার্যক্রমে ব্যবহৃত নতুন সফটওয়্যার হালনাগাদ করার কারণে তথ্যের গড় মিলে ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে দ্বিতীয় দিনে মোট 13টি ফ্লাইটে যাত্রা করা মুসল্লিদের অধিকাংশের কণ্ঠে হজ ব্যবস্থাপনা নিয়েছিল স্বস্তির সুর। 7:30 এখানে আসছি, আসার পরে একটার পর একটা কার্যক্রম হয়েছে, যে কার্যক্রমগুলো করতে আমাদের কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশ সরকারের বর্তমানের এইবারের ব্যবস্থাপনা যতটুকু এখন পর্যন্ত পাইছি সার্ভিস অনেক ভালো লাগছে। হজ পালন করে আল্লাহর রাস্তায় পালন করে আমাদের দেশে আবার যেন ফেরত আসতে পারি। ভিসা সমস্যা সমাধানে সৌদি সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে জানিয়ে হজ অফিস বলছে, জটিলতা নিরসনে ডিও লেটার দেয়া হয়েছে সৌদি সরকারকে, শিগগিরই জটিলতা কেটে যাবে। তারা যে একটা নতুন সফটওয়্যার তৈরি করেছে, এই সফটওয়্যারটাকে সিঙ্ক্রোনাইজ করতে দু একটি বিষয়ের যে সমস্যা হয়েছে, এগুলো তারা খুব দ্রুতই সমাধানের জন্য চেষ্টা করছে এবং তারা আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছে যে ইনশাল্লাহ এই বিষয়ে আগামীতে আর কোনো সমস্যা হবে না। হজযাত্রার শেষ মুহূর্তে যেন জটিলতা তৈরি না হয়, তাই এখনই সৌদি আরবের কাছে ন্যূনতম 20টি অতিরিক্ত স্লট নেবার পরামর্শ হজ সংশ্লিষ্টদের। মে মাসের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশকে, সিভিল এভিয়েশন অথরিটি সৌদি আরবে কমসে কম 20টি স্লট নতুন চেয়ে আবেদন করতে হবে এখনই, যে 20 থেকে 30 তারিখের মধ্যে মিনিমাম 20টা স্লট দেন, মিনিমাম 20টা স্লট। আবেদন যদি করা যায় তাহলে এই যে প্যাসেঞ্জারগুলো থাকলো এরা চলে যেতে পারবে, লাস্টের দিক কোনো ক্রাইসিস হবে না এয়ারক্রাফট নিয়ে। চলতি মৌসুমে মোট 87,100 হজযাত্রীর বিপরীতে 3টি এয়ারলাইন্স 234টি ফ্লাইট পরিচালনা করবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। আজ মধ্যরাতে শেষ হচ্ছে 2 মাসের জাটকা রক্ষা শ্রম কর্মসূচি। নিষেধাজ্ঞা শেষে নদীতে নামতে মুখিয়ে আছেন জেলেরা। জাল আর নৌকা মেরামতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে চাঁদপুরের আনন্দবাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, কতটুকু প্রস্তুতি সম্পন্ন করতে পারলেন জেলেরা, জানাবেন। নাপি, আমি আসলে ঠিক নদীর পাড়ি আছি, যেখানে জেলে পাড়ার যারা জেলে রয়েছেন তারা কিন্তু মুখিয়ে আছে। যেহেতু দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আজ রাত মধ্যরাতে। গেল 1 মার্চ থেকে এই যে জাটকা রক্ষায় চাঁদপুরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যে নিষেধাজ্ঞা ছিল, যার কারণে কিন্তু তারা নদীতে
মাছ ধরতে কিন্তু বন্ধ ছিল তাদের মাছ ধরা কার্যক্রম। এখন যেহেতু 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, তার কারণে কিন্তু তারা সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু সম্পন্ন করেছেন। তাদের যে নৌকা রয়েছে সেগুলো কিন্তু তারা এই নিষেধাজ্ঞাকালীন সময় কিন্তু নৌকার কাজ থেকে শুরু করে জাল রয়েছে নতুন এবং পুরনো যে জাল তা কিন্তু তারা মেরামত করেছে এবং শেষ মুহূর্তের মাছ ধরার জন্য যাবতীয় যেই সকল সরঞ্জাম রয়েছে তা কিন্তু তারা নিয়ে কিন্তু প্রস্তুত। এখন তারা জাস্ট অপেক্ষার প্রহর গুনছে, রাত পেরোলে মধ্যরাতে কিন্তু তারা নদীতে নেমে পড়বেন। তবে আসলে আমি এই নদীর পাড়ে এসে যা দেখতে পেয়েছি, কিছু অতি উৎসাহী জেলে কিন্তু এখন থেকে কিন্তু নদীতে তারা নেমে পড়ছেন তাদের কাঙ্ক্ষিত ইলিশের খোঁজে। তাছাড়া নাপি, আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই 2 মাসের অভয়াশ্রম কর্মসূচিতে চাঁদপুরের টাস্ক ফোর্সের অভিযান কিন্তু পরিচালিত হয়েছে। তারা এই 2 মাসে কিন্তু 2 শতাধিক জেলেকে কিন্তু তারা আটক করেছে এবং এই সময়টাতে তারা অন্তত 10 লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন এবং পাশাপাশি বিপুল পরিমাণে কিন্তু জাটকা তারা কিন্তু জব্দ করেছে। আমি কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে অভিযানের সময়টাতে পালাক্রমে বা প্রশাসনের নজরদারির কারণে কিন্তু এবছর অভিযানটা সফল হয়েছে বলে কিন্তু তারা মনে করছেন, যার কারণে যেই ইলিশের পোনা জাটকা রয়েছে নদীতে বিপুল পরিমাণে কিন্তু জাটকা তারা সংরক্ষণ করতে পেরেছেন এবং এই সকল জাটকা কিন্তু এখন ফিরে গিয়েছে সমুদ্রে এবং বড় হয়ে তা কিন্তু আবার বর্ষার মৌসুমে কিন্তু ফিরে আসবে ডিম ছাড়ার জন্য নদ নদীগুলোতে। আসলে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে চাঁদপুর সহ দেশের 5টি অভয়াশ্রমে কিন্তু এই নিষেধাজ্ঞা কার্যক্রম পরিচালিত হয়েছে। তাছাড়া এই 2 মাসের নিষেধাজ্ঞাকালীন সময়ে চাঁদপুরের নিবন্ধিত 44,005 জন জেলেকে 4 মাস 40 কেজি করে কিন্তু চাল দেওয়ার কথা রয়েছে। যদিও যারা জেলে রয়েছেন তারা বলছেন যে তারা 2 মাসের চাল কিন্তু পেয়েছেন, তবে এখন পর্যন্ত যে বাকি 2 মাসের 40 কেজি করে 80 কেজি চাল কিন্তু সহায়তা দেওয়ার কথা তা কিন্তু তারা পাননি বলে কিন্তু তারা বলছেন এবং জেলেরা বলছেন যে নদীতে গেলে যদি তাদের জালে যদি মাছ উঠে তাহলে কিন্তু তাদের যে দৈন্যদশা ছিল 2 মাসের তা কিন্তু ফুরাবে বলে কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করছেন। তো সবকিছু মিলে নাফি, এই ছিল আমার সে চাঁদপুর থেকে সবশেষ। এবার আন্তর্জাতিক, জম্মু কাশ্মীরের পেহেলগামের 26 পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে 2টি বৈঠক হয়েছে মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের কমিটির। নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এরপর তারা রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে বসেন। সংসদে কংগ্রেসের বিশেষ অধিবেশনে আহ্বানের বিষয়ে আলোচনা করেন তারা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্পের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বর্তমান বাস্তবতায় যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে, বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা। বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় ঘর হস্তান্তর। ফেসবুক ইউটিউবে উস্কানি দিয়ে সম্প্রীতি বিনষ্ট করেছে একটি গোষ্ঠী। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল, শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, হাসিনার এমন বক্তব্যের প্রমাণ ট্রাইব্যুনালে। বিচারে বাধার অভিযোগে আদালত অবমাননার আবেদন। নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণের অপচেষ্টা চলছে। নারী সংস্কারের সুপারিশ নিয়ে উলামা মাশায়েখদের সেমিনার, কমিশন বাতিলের দাবি। এবং হাইকোর্ট থেকে জামিন পেলেন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে ছিলেন 5 মাস। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।